নমস্কার সকলকে। আজকে নতুন একটা ভিডিওতে আবার চলে এসেছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু বর্তমান যুগে খুব প্রাসঙ্গিক, এবং এই টপিকটা কিন্তু আমরা সকলে কেন জানি না ঠিক নজরআন্দাজ বলে না, ওই দেখেও দেখছি না এরকম একটা ভাব করছি। এই টপিকটা হচ্ছে কর্মসংস্থান। দেখুন, একটা সোজাসাপটা হিসাবে আসা যাক। সারা ভারতবর্ষে প্রত্যেক বছর প্রায় 1 কোটি ছেলে বা মেয়ে বা ছেলে এবং মেয়ে যারা কিন্তু গ্র্যাজুয়েট হয় বিভিন্ন স্ট্রিম নিয়ে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, জেনারেল, ল, সব কিছু মিলিয়ে 1 কোটি মানুষ গ্র্যাজুয়েট হয় প্রত্যেক বছর। আর ভারতবর্ষের যদি আপনি সমস্ত সরকারি সংস্থা যেমন রেল, সেল, ভেল, ওএনজিসি, এনটিপিসি এবং বিভিন্ন রাজ্য সরকারি সংস্থাগুলোকে আপনি দেখেন, তাহলে দেখবেন যে মোটামুটি 1 কোটির কিছু বেশি মানুষ সরকারি চাকরিতে কর্মরত। তাহলে একটা মানুষ আমি ধরে নিলাম ম্যাক্সিমাম 30 বছর বয়সে জবে জয়েন করে, আর সে 60 বছর বয়সে রিটায়ারমেন্ট করে। তাহলে মোটামুটি 30 বছর হচ্ছে সার্ভিস প্ল্যান একটা মানুষের। তাহলে 30 বছরে যদি জনসংখ্যার বৃদ্ধি নাও হয়, তাহলে 30 কোটি শিক্ষিত গ্র্যাজুয়েট, আর সেখানে মাত্র 1 কোটি সরকারি চাকরি। কারণ যে মানুষের চাকরিতে ঢুকছে সে তো 30 বছর চাকরিটা করবে। তাই 30 বছরে 30 কোটি শিক্ষিত যোগ্য প্রার্থী, আর 30 বছরে 1 কোটি চাকরির পদ। তাহলে হলো কি, 29 কোটি শিক্ষিত সরকারি চাকরি না পাওয়া মানুষ। এই সংখ্যাটা কিন্তু আরো বেশি, কারণ দিনকে দিন শিক্ষিতের হার বাড়ছে। তাহলে এইরকম জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে, সরকারি চাকরি প্রায় নেই বললেই চলে। আমাদের আগে কিন্তু আশেপাশের মানুষজনের সরকারি চাকরি দেখা যেত, এখন দেখুন সরকারি চাকরি কিন্তু অনেক কম। কারণ সেন্ট্রাল বলুন আর স্টেট বলুন, আমাদের কিন্তু চাকরির নোটিফিকেশন, চাকরি এরিয়ে কিন্তু বেশি বেরোচ্ছে না। তাহলে এইরকম জায়গায় দাঁড়িয়ে শিক্ষিত বেকার 29 কোটি, তার বেশি। এছাড়াও যারা মাধ্যমিক দিয়ে পড়াশোনা ছেড়ে দিল, যারা উচ্চ মাধ্যমিক দিয়ে পড়াশোনা ছেড়ে দিল, আগে তো এরকম ভ্যাকান্সিতে গ্রুপ ডি, গ্রুপ সিতে এরকম ভ্যাকান্সি মানুষ যেত চাকরিতে। বাট এখন তো গ্রুপ ডি এর পোস্টের জন্য MBA, MTech, BTech অ্যাপ্লাই করছে। তাই চাকরির পরিস্থিতিটা কিন্তু এতটাই দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। আর এর সুযোগ নিচ্ছে প্রাইভেট সংস্থাগুলো। তারা দেখছে যে এত মানুষের কাজ দরকার আর কাজ নেই সরকারি, তাই তারা কি করছে, আনএমপ্লয়মেন্টের সুযোগ নিয়ে তারা আন্ডার এমপ্লয়মেন্টের গেম খেলছে। মানে যে প্রার্থী যখন অনেক বেশি, তাহলে কম টাকাতে কিন্তু মানুষকে কাজ করিয়ে নেওয়া যায়। তুমি করবে না, তাহলে অমুক করবে, অমল করবে না, বিমল করবে, ফারুক করবে না, ফতেমা করবে। এটা কিন্তু দিনের পর দিন হয়ে যাচ্ছে। তাই আজকে একটা বিটেক ইঞ্জিনিয়ারের মাইনে দিচ্ছে 5,000, 6,000। একটা 12 ঘন্টা ATM এর যে গার্ড, তার মাইনে দিচ্ছে 4,000, 5,000। এরকম কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি। তাই আনএমপ্লয়মেন্ট তো অনেক বড় ব্যাধি, তার সাথে আন্ডার এমপ্লয়মেন্ট। এরপরে আসছে যে আমরা যদি ভাবি যে আমরা স্বাধীন কিছু কাজ করব, যেমন সেলফ এমপ্লয়মেন্ট। একটা সময় গান শেখানো, নাচ শেখানো, এরকম আঁকা শেখানো, গিটার শেখানো, বা নিজে নিজে আমি ল পড়েছি, নিজে নিজে আমি কনসালটেন্ট করছি আইনের, এরকম সেলফ এমপ্লয়মেন্টগুলোর জায়গা কিন্তু একটা সময় অনেক ছিল। আজ কিন্তু দেখুন এই সেলফ এমপ্লয়মেন্টের জায়গাও কিন্তু অনেক কমছে। কীরকম? যেমন আজকে অনেক জিনিস অনলাইনে হয়ে যাচ্ছে, আজকে অনেক জিনিসের প্রতি মানুষের আগ্রহ চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন একটা টাইমে যখন হারমোনিয়াম, তবলার এত প্রাধান্য ছিল, আজ কিন্তু সেখানে অনেকটাই গিটার, সিনথেসাইজার, ড্রাম প্যাড, এগুলো কিন্তু সেই জায়গাটা দখল করে নিয়েছে। টাইপরাইটার একটা সময় সেলফ এমপ্লয়মেন্টটা অনেক বড় হয়েছিল, এখন তো গুগলে কথা বললে সে অটোমেটিক্যালি সেটাকে ছাপার অক্ষরে প্রিন্ট করে দেয়। তাই সেলফ এমপ্লয়মেন্টের মার্কেটও কিন্তু ধীরে 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 অনেক খারাপ হয়ে যাচ্ছে। এরপরে আসছে স্বর্ণকার, সোনার কারিগর, যারা একটা সময় হাতে করে কাজ করতো, এখন মেশিন চলে আসার জন্য অনেক সেলফ এমপ্লয়মেন্ট এখানেও কমে যাচ্ছে। এরপরে আসছে যে আমাদের ব্যবসা, যে ছোটোখাটো ব্যবসাগুলো ছিল, আজকে দেখুন একটা সবজি বিক্রেতা, একটা মুদিখানার দোকান, এই সমস্ত ছোট ছোট জায়গাতেও কিন্তু আজকে বড় বড় কর্পোরেটরা ঢুকে যাচ্ছে, বাড়িতে এসে প্রোডাক্টের ডেলিভারি দিচ্ছে, এবং তারা বেশ কিছুটা কম দামে বা অনেক রকম ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমাদের কাছে জিনিস পৌঁছে দিচ্ছে। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিন্তু ছোটোখাটো দোকানদাররা অনেক মার খাচ্ছে। মানে ছোট ব্যবসাতে বড় বৃহৎ বিনিয়োগ চলে আসছে। এইরকম জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। আরও কি, এবার যদি বড় ব্যবসার কথা বলি, বড় ব্যবসার কথাতে সুবিধাও যেমন অসুবিধাও তেমন। কারণ অনেক বড় পুঁজি লাগবে, অনেক জিনিস জানতে হবে। আপনি চালের ওপরে এক্সপার্টিস করে আপনি সোনার ব্যবসা করতে পারবেন না, এরকম অনেক রকম ব্যাপার আছে।
আরও কি বড় ব্যবসা কিন্তু লোকেশন নির্ভর। এখন আমাদের যেভাবে রাস্তাঘাট পরিবর্তন হচ্ছে, আজকে যেখানে হাই রোড ছিল সেখানে দেখা যাচ্ছে যে ফ্লাইওভার হয়ে যাচ্ছে। যেমন আমরা আমাদের পানাগড়ের কথা বলতে পারি পশ্চিমবঙ্গে, এরকম প্রতিটা জায়গাতে। তাই যখন ফ্লাইওভার হয়ে যাচ্ছে তখন তার ওই পানাগড়ে গাড়িগুলো দাঁড়াচ্ছে না। তো বড় ব্যবসাও কিন্তু পরিস্থিতি অনুযায়ী কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং মানুষের কিন্তু আজ যদি আপনি দেখেন তো ইনকাম কিন্তু একটা অনেক বড় ক্রাইসিসের জায়গা হয়ে যাচ্ছে। তো সেরকম জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়, শুধু আমার নয় অনেকের মনে হয়, ডাইরেক্ট সেলিং কিন্তু খুব বড় একটা বিকল্প। এটা ফুল টাইম এই কাজটাকেই শুধুমাত্র করা যায়, কারণ এখানে কম পুঁজি এবং আপনার কোনো রকম লোকেশন লাগে না, এখানে শেখানো হয়। এরকম অনেক অনেক ভালো ভালো এর সাইডে আছে, সেগুলো নিয়ে আমরা কোনো একদিন পরের ভিডিওতে আলোচনা করব। বাট সব থেকে যেটা বড় আপনার কোনো একটা এস্টাবলিশড ব্যবসা কাজ, তার সাথেও আপনি এটাকে করতে পারেন। তাই ডাইরেক্ট সেলিং কিন্তু আগামী দিনে বা আজকের দিনে খুব বড় একটা বিকল্প। সো যদি আজকের এই টপিকটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। সো সকলে ভালো থাকুন। জয় হিন্দ, জয় মাই লাইফস্টাইল। নমস্কার।